মবে যখন মানুষকে মারা হচ্ছিল, আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের মারা হচ্ছে, তখন আপনি বলছেন প্রেসার। আবার 27 মিনিটের আপনি ইয়ে দিয়েছেন, দেখেছেন? আপনি কি স্টানবাজি করছেন নাকি ইন্টারভিউ নিচ্ছেন? আপনি আমার সামনে আছেন, আপনাকে প্রশ্ন করছি, আমি প্রশ্ন করছি। না না, আপনি এটা স্টানবাজি, আপনি এটা কোনো ইন্টারভিউ না। আপনি আমাকে দিয়ে বলাতে যাচ্ছেন এর প্রেসার গ্রুপটা মবে, এগুলো হচ্ছে সস্তা জার্নালিজম। মানে অনেক কিছু গোপন রাখার এই টেন্ডেন্সিটাও কেন, সেটাও একটু আপনার কাছে জানতে চাই। আপনার সহকর্মী ফয়েজ আহমেদ তৈয়ব, তিনি যখন নির্বাচনের ঠিক একদিন পরেই চলে গেলেন, তখনও তাকে নিয়ে অনেক আলোচনা উঠলো, যে তিনি মানে সমালোচনা হলো। তখন তিনি তার জবাব দিলেন এভাবে যে তিনি মুখ খুললে নাকি বহু ভদ্রলোকের প্যান্ট খুলে যাবে, এমনকি নাকি অন্তর্বাস খসে পড়বে, এরকম বক্তব্য বলছিলেন, যে হিসাব করে তার সাথে পাঙ্গা নেবার কথা তিনি বলছেন। মানে এখানেও গোপন কি আছে বা কি থাকতে পারে, যেটা বললে আসলে এই অবস্থা হয়ে যাবে, প্যান্ট খুলে যাবে, এরকম অবস্থা হবে? কি আছে? না, এটা ওনাকে যেই ধরনের ওনাকে অ্যাটাক করা হয়েছে, যে অভদ্র, যে ভয়ানক ল্যাঙ্গুয়েজে করা হয়েছে, এটা তো যে কোনো মানুষের পক্ষেই আসলে নিজেকে ঠিক রাখা ঠিক না। কথাগুলোর তো সত্যতা আছে নাকি নাই? এখন ওনার কথার সত্যতা আছে কি না আছে কি, এটা তো আপনারা দেখবেন। ইউ আর দ্য জার্নালিস্ট, ইউ আর দ্য পিপল টু, মানে আমরা তো আসলে জানি না, কারণ মুখ না খুললে তো আমরা জানতে পারবো না। তিনি বলছেন মুখ খুললে প্যান্ট খুলে যাবে, এখন মুখ না খুললে আমরা অন্তর্জামী তো আর হতে পারবো না। আপনারা কাছের মানুষ, সহকর্মী, এই যে অনেক কিছু জেনেছেন, তিনি যে জেন্টলম্যান, এই মানে ব্যাখ্যাটাও আপনি দিতে পারছেন। আমি নিজেকে মনে করি যে হি ওয়াজ এ ফ্যান্টাস্টিক। আমাকে মাসুদ কামালের রেফারেন্স দিয়েন না, আল্লাহর দোহাই লাগে। উনি 80% কথা ভুলভাল বলেন, কি কোনো পড়ালেখা করছেন বলে আমার মনে হয় না। কই থেকে আসছেন এগুলা? আজকে জনাব মাসুদ কামালের সাথে একটু কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে এটি আসলে এটার মৃত্যু হয়েছে এই জুলাই সনদের, মানে এখন পর্যন্ত নতুন সরকার আসার পর যা বাস্তবতা তিনি দেখলেন। তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান তিনি বলছেন যে এই সরকারের সময় বা অন্তর্বর্তী সরকারের সময় সাংবাদিকদের মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয় নাই, এইরকম একটি বক্তব্য। মানে সত্য। আনিস আলমগীর আগের প্রোগ্রামে নিয়ে কথা হচ্ছিল, আনিস আলমগীর তাকে টক শোতে কথা বলেছেন, তার এফআইআর। আনিস আলমগীরের আপনি চার্জগুলো দেখেন না, দেখে বলেন যে তাকে কি তার মত প্রকাশের জন্য অ্যারেস্ট করা হয়েছে। টক শোতে কথা বলছেন, টক শোতে কি বিষয়ে কথা বলছেন? আওয়ামী লীগের পক্ষে নাকি কথা বলছেন, সরকারের বিরুদ্ধে ওনাকে চার্জ দেওয়া হয়েছে। হ্যাঁ, তাই তো হয়েছে, মানে এফআইআর এ তো সেটাই বলা হয়েছে না, এমন কথা বলেছেন। তাহলে তার বিরুদ্ধে কি চার্জ? আপনি চার্জের দিয়ে দেখেন, আমি তো এফআইআর দেখেছি। আমি বললাম তো, তার মত প্রকাশের জন্য তাকে অ্যারেস্ট করা। কেন করা হয়েছে? আমার চার্জগুলো আবার দেখতে হবে, বাট তার মত প্রকাশের জন্য তাকে অ্যারেস্ট করা হয়নি, এটুকু আমি বলতে পারি। জি, কিন্তু এই কথার উপরে মানে আমি যেটা দেখেছি এবং এতদিন ধরে সংবাদ মাধ্যমে যে বিশ্লেষণ হচ্ছে, সেটা কিন্তু আপনার এই বক্তব্যের সাথে সাংঘর্ষিক। আমি যেটা জানি সেটা আপনাকে বললাম। আমাদের অ্যাডভাইজার মহোদয়, তখন অ্যাডভাইজার ছিলেন রিজওয়ানা হাসানও, ওই আলোকে কথা বলেছেন। দেখেছি এই সরকারের সময়ে আনিস আলমগীর, মঞ্জুরুল আলম পান্না, তিনিও বিরোধী মত প্রকাশ করেন, সরকারের বিরোধিতা করেন। তারা আসলে জেলে গেছেন, মঞ্জুরুল আলম পান্না জামিনে আছেন, কিন্তু আনিস আলমগীরের জামিন হয় না, তার বিরুদ্ধে পরবর্তী দুর্নীতির মামলা হয়েছে। আর ধরেন আগের সময়ের যে সাংবাদিকরা ছিলেন, যারা মূলত তেলবাজ সাংবাদিক হিসেবে খ্যাত বা কুখ্যাত, তাদেরকে সব হত্যা মামলা দিয়ে এই সরকারের আমলে তারা আছে, জেলখানায় আছেন, তাদের জামিনটা পর্যন্ত এই সরকারের আমলে হলো না। মানে এটা আপনি কোর্টকে জিজ্ঞেস করবেন, এটা কোর্টের বিষয়। আর আমরা তাদের এগেইনস্টে কেসও দেইনি, এটা ভিকটিমরা, জুলাই অগাস্টে যারা ভিকটিম ছিলেন তারা কেস দিয়েছে। কিন্তু আপনারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে ভিকটিমরা যে মামলা দিয়েছিল সেটি তুলে নেওয়া হলো, বা অন্য রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা যেগুলো ছিল সেগুলোও তুলে নেওয়া হলো। এটা তো সরকার করতেই পারে, নিজেদের গুলো তো করে নিল। সেটার জন্য আমরা ওই ইয়েটা পেনাল কোর্টের তো 173-এর বোধহয় একটা ধারা ইনিশিয়েট করা হয়েছে, যে এর ফলে আপনি খুব দ্রুত পুলিশ ইনভেস্টিগেট করে একজনকে যদি দেখে যে না, তার এগেইনস্টে কোনো সাবস্টেনশিয়াল চার্জেস নাই বা চার্জগুলো খুবই হয়রানিমূলক, তাহলে খুব দ্রুত তাকে ওইখান থেকে নাম ড্রপ করতে পারে। তো অবশ্যই আমি তো আমার গভর্নমেন্টকে ডিফেন্ড করব, এবং আমার গভর্নমেন্ট, আমি তো সেই ডিফেন্ড করার জন্য যদি সেটা মানে অসত্য হয়, তবুও কি সেটা আপনারা করতে পেরেছেন? না, অসত্য আমি ডিফেন্ড করব কেন? আমার গভর্নমেন্ট অসত্য বা কি বা করলো যে আমার? যেমন ধরেন যে বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে, যে যখন ডক্টর ইউনূস বিদেশ সফরে যেতেন, যেমন গেলেন যখন কাতার সফরে, আপনারা বললেন কাতারের আমিরের আমন্ত্রণে, কিন্তু কাতারের আমির দেখাই করলেন না, তিনি তখন নাকি বিদেশ সফরে। কাতারের প্রাইম মিনিস্টারের সাথে দেখা হয়েছে, কাতারের আমিরের চেয়ে কাতারের প্রাইম মিনিস্টার পাওয়ারফুল, কিন্তু দাওয়াত দিলেন নাকি কাতারের আমিরের নাকি আমন্ত্রণে আপনারা গেলেন?
আমি তো এটা অনেক সময় আমির দাওয়াত দেয়, কিন্তু আপনি যদি যে দেখেন যে আপনার ইয়েতে কাতারের প্রাইম মিনিস্টার ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান দেয়ার। কি বলেন আপনি? জি, মানে না, সাধারণভাবে আমরা জানি যিনি দাওয়াত দেন তিনি সবসময় সেখানে থাকবেন আমন্ত্রণে, কিন্তু দাওয়াত দিতেই পারেন, তিনি ছিলেন না। একজন তারপরে তো ধরেন দাওয়াত আপনারা দিতেই যুক্তরাজ্যে পারেন। গেলেন, বললেন সেখানে প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে, সেখানে গিয়ে আপনি বললেন যে তিনি বিদেশে চলে গেছেন বা বিদেশে আছেন। সেখানে আমি আপনি হ্যাঁ, এই জায়গাটা আবারও আমি কারেক্ট করি, আপনি ওই পুরোটা আবার শুনেন। আমি বলেছি সম্ভবত। আমি যারা এই যে আওয়ামী লীগের যারা এটা ওই সম্ভবত জিনিসটাকে ফেলে দিয়েছে। জি। অন্তর্বর্তীকালীন সরকারের যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তিনি আবার এখন হয়ে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা। এটা নিয়ে শুনেছেন আপনি নিশ্চয়ই, যে এটা নিয়ে একটা আলোচনা, নানান রকম সমালোচনা, বিতর্ক এটা নিয়ে চলছে। এবং তার অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে, প্রশ্ন করছে সংসদের বিরোধী দল এবং সাবেক তথ্যমন্ত্রী যিনি ছিলেন নাহিদ ইসলাম, তিনি নিজেও বলছেন যে এখানে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। সাংবাদিকরা বলছেন, তাসনিম খলিল সাংবাদিক, তিনি একটি স্ট্যাটাসও দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতেই হয়। এই প্রশ্নে আসলে অন্তর্বর্তী সরকারের কোনো উত্তর আছে? এইটা আমি মনে করি না যে এটা এখানে নিরপেক্ষতার কিছু হয়েছে। হি ওয়াজ নট পার্ট অফ, হি ওয়াজ নট এনিওয়ান হু ওয়াজ লাইক অর্গানাইজিং দ্য ইলেকশন। He was just a national security advisor to the chief advisor. That's it. তবুও And উনি যদি নিরপেক্ষতার স্বার্থে if he got a good offer, উনি যদি একটা গুড অফার পান যে না আসেন বি আওয়ার বিয়ে, তাহলে আপনি দেখবেন। আর যারা এটা বলছেন তাদের দে শুড ফাইন্ড আউট ওদের ওনার কোনো ইলেকশনের রোল ছিল কিনা, প্লাস উনি সত্যিকার অর্থে মানে ওই যে ধরনের অ্যাকুজিশন করা হয় সেই সমস্ত অ্যাকুজিশন ওনার কোনো রোল ছিল কিনা। কিন্তু এই যে নিরপেক্ষতার স্বার্থেই তো আসলে মাহফুজ, আসিফ ওনাদেরকে তো সেখান থেকে পদত্যাগ করতে হয়েছে বা তারা পদত্যাগ করে চলে এসেছেন। তো তাদের জন্য নিরপেক্ষতার বিষয়টা অ্যাপ্লিকেবল হলে ওনার জন্য কেন মনে হচ্ছে যে আসলে অ্যাপ্লিকেবল না? ওরা দেওয়ার পার্ট, ওরা একটা পার্ট জুলাইয়ের মুভমেন্টের পার্ট ছিল, জুলাইয়ের রেভলিউশনের পার্ট ছিল। তো এবং ওরা পরবর্তীতে ওদের যারা যারা মেন কোর অফ পিপল তারা যেটা করেছে, তারা পলিটিক্যাল পার্টি করেছে এবং এই পলিটিক্যাল পার্টি হিসেবে তারা ইলেকশনে পার্টিসিপেট করেছে। ফলে এই ভার্চু অফ দেয়ার মানে কানেকশন উইথ দিস মানে এনসিপির সাথে, এই জন্য তখন একটা মোরাল হ্যাজার্ড তৈরি হয়েছে যে তাদের এই পোস্টে থাকা উচিত কিনা। তো দে হ্যাড টু কুইট। তো এখনই এরকম আমার মনে হয় যে তারা খুব ভালো কাজ করেছেন। এখনই মোরাল হ্যাজার্ডটা তৈরি হচ্ছে না, মানে যিনি মন্ত্রী ছিলেন তিনি এসে একদম একটা রাজনৈতিক দলের যে সরকার, এটা উনি টেকনোক্র্যাট মন্ত্রী ছিলেন, ভেরি মাচ টেকনোক্র্যাট মন্ত্রী ছিলেন, and he will be a technocrat minister in that next cabinet. এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি বলেছিলেন যে একজন বিদেশি নাগরিককে আক্কেল মানে বিদেশি নাগরিক তিনি নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলছিলেন যে আপনার কি আক্কেল জ্ঞান নাই, এবং তিনি বন্ধ করিডোর প্রসঙ্গে বলছিলেন যে এই প্রসঙ্গে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানানোর একটা চেষ্টা চালাচ্ছেন এই খলিলুর রহমান। এখন তিনি চলে গেলেন, মানে এই সরকারের নিশ্চয়ই আক্কেল জ্ঞানহীন সরকার না। তাহলে আসলে কি হলো বাস্তবতা? কেন অন্তর্বর্তী সরকার থেকে এই ট্রানজিশন ডক্টর খলিলুর রহমানের হলো? এটা ওনাদেরকে জিজ্ঞেস করেন, এটা তো আমাদেরকে জিজ্ঞেস করাটা তো অমূলক। জি। আর উনি বাংলাদেশের নাগরিক, উনি কোনো বিদেশি নাগরিক না। জি। এটা আমি আপনাকে জেনে শুনেই বলছি। আচ্ছা, আপনি কি জেনে শুনে এটাও বলতে পারেন যে আপনি বলছেন আপনারা ইনভেস্টিগেশন করুন যে ওনাদের স্বার্থে কিছু করেছে কিনা? ইনভেস্টিগেশন তো করতে পারি না। যখন ধরেন বাইরে যান ডক্টর খলিলুর রহমান, যেমন ভারতে গেলেন, আমরা জানলাম কাতারে গেলেন, সেখানে কি যে হলো বৈঠকে, কি যে কথা হলো সেটা আমরা জানলাম না। আমরা জানলাম গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। কিভাবে আমরা বুঝবো যে আসলে বিএনপির স্বার্থে কাজ করেছিল কিনা, নাকি অন্তর্বর্তী সরকারের কারণে, নাকি কাতার বা ইন্ডিয়া বা এগুলোতে বিএনপির স্বার্থে প্রশ্নটা আসে কেন? ন্যাশনাল সিকিউরিটি ইস্যুতে উনি ওইখানে গিয়েছেন। কিন্তু যখন ধরেন সেই অন্তর্বর্তী সরকার থেকে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হয়ে যান, তখন তো এই প্রশ্নগুলো আসবেই যে কি ছিল, তাহলে কি চলছিল কাজ, সেটা যদি না জানি তাহলে তো সন্দেহ থাকতেই পারে। আপনারা জানতে আপনার চেষ্টা করেন, কিন্তু ওইটা তো ওনার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। বিএনপি মনে করছে দে নিড সামওয়ান অ্যাজ ক্যাপাবল অ্যাজ ডক্টর খলিল, ওই জন্য ওনাকে অফার দিয়েছেন।
আচ্ছা, এই যে আপনি বলছেন যে খুব নির্বাচনের প্রসঙ্গটা বলছিলেন, খুব পিসফুল একটা নির্বাচন হলো। ডক্টর মোহাম্মদ ইউনূসও প্রতিশ্রুতি দিয়েছিলেন শতাব্দী সেরা, ইতিহাস সেরা নির্বাচন করবেন, ভালো নির্বাচন। কিন্তু সেই নির্বাচনটি নিয়ে ধরুন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলছেন বাটোয়ারা নির্বাচন। তারপরে যিনি তথ্য উপদেষ্টা হলেন নাহিদ ইসলাম, তিনি বলছেন যে কিছু আসনে টার্গেট করে তাদের প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে। এই গেল বিরোধী পক্ষের কথা। জামাতের আমিরও কারচুপির কথা বলেছেন। আবার সরকারি দলে যারা আছেন, নীলোফার চৌধুরী মনি একটি আয়োজনে গিয়ে বলছেন একদম আসন ধরে ধরে, যেমন জামাতের আমিরের ঢাকা 15 আসন, সেখানে মিল্টনকে কোরবানি দেওয়া হয়েছে, আমিনুল কাইয়ুম তাদের কথা বলছেন যে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। মানে এই রকম নির্বাচন কি আসলে হলো বাটোয়ারার নির্বাচন, যেটি মাহফুজ আলম বলছেন বা নাহিদ বলছেন? আমাদের দেশের ইলেকশনের যে পোস্ট ইলেকশনের যে অ্যাকসেপ্টেন্সের সংস্কৃতিটা তৈরি হয়নি, এটা তৈরি হলে এগুলো থাকবে না। এই ওয়ার অফ ওয়ার্ডস থাকে, বাট জেনারেলি এই এমন একটা নির্বাচন হয়েছে, এটার অ্যাকসেপ্টেন্স লেভেল এত হাই, এটা আনবিলিভেবল, আনপ্রেসিডেন্টেড একটা ইলেকশন হয়েছে বাংলাদেশের জন্য, একটা হিস্টোরিক একটা ইলেকশন হয়েছে। একদমই, মানে ইলেকশন ভালো হয়েছে কিন্তু ফলাফলে কারচুপি হয়েছে, এরকম অভিযোগ উঠছে। কেন ফলাফলে কারচুপি হবে কেন? আচ্ছা, গণভোটের ইলেকশন তো ফলাফল তো ইলেকশনেরই পার্ট নাকি? জি, কি বলেন আপনি? জি, আমি আসলে বলছি না, আমি বিভিন্ন জনকে রেফার করছিলাম যে তারা আসলে বিভিন্ন জনটা কে? এটা কি আওয়ামী লীগের দালাল না না না, আমি তো বললাম মাহফুজ আলম বলেছেন, নাহিদ ইসলাম বলেছেন, জামাতের আমির বলেছেন, বিএনপির একজন বলেছেন। শুনেন, মাহফুজ আলম ইলেকশন করেননি। মাহফুজ আলম প্লেড এ বিগ রোল ইন জুলাই, কিন্তু মাহফুজ আলম ইলেকশন করেননি বলে উনি এক ধরনের লেফট বিহাইন্ড হয়ে গেছেন। এখন উনি যদি ইলেকশনে থাকতেন হয়তো বা এই কথাগুলো বলতেন না। তো আরো যে প্রশ্নগুলো আছে ধরেন ইলেকশন সম্পর্কে, ভোটের হার, ভোট কত পড়েছে সেটি সেদিনই জানানো হয় বা সাথে সাথেই ভোট শেষ হওয়ার সাথে সাথে আমরা জেনে যাই। মাঝে মাঝেও জানি যে এতক্ষণ পর্যন্ত এতটা ভোট পড়েছে, তেমনটা জানছিলামও। কিন্তু সবশেষ ভোট শেষ হওয়ার পরে জানানো হলো না সাথে সাথে যে কত শতাংশ ভোট পড়েছে। পরের দিন, মানে রাত পুড়িয়ে গেল, পরের দিন দুপুরের আগে আগে জানিয়ে দেওয়া হলো যে ভোটের কত শতাংশ ভোট পড়েছে। এই দেরিটা কেন হলো? এই দেরি নিয়ে যেমন একটা সন্দেহ হয়েছে, সেই সন্দেহ ইলেকশন কমিশন স্পষ্ট করে নাই। তারপরে ধরেন গণভোটের প্রসঙ্গে কয়েকটা আসনে বেশ অনিয়মের ব্যাপারে বিজনেস স্ট্যান্ডার্ড সহ কয়েকটা জায়গায় খবর আসছে যে রাজশাহী 4 আসনে 244,244.5% আপনি ওই এটাই তো আপনাদের একটা সমস্যা হচ্ছে। আপনি নিউজটা পড়েন, নিউজটার পরে যে ডিসক্লেইমার বা এই নিউজটাকে যখন ক্লারিফিকেশন দেওয়া হয় ইলেকশন কমিশনের, ওইটা পড়েন না। আপনার ওইটার মাথার মধ্যে রয়েছে 244%। ওইটা যে একটা টাইপোগ্রাফিক্যাল এররের থেকে হয়েছে, এটা আপনারা দেখছেন না। ওইখানের যে রিপোর্টার খুবই চালাকি করেছে। এখানে রিপোর্টারের উচিত ছিল, আপনি যখনই দেখলেন যে এই এররটা এখানে আছে, তখন রিপোর্টারের কাজ কি ছিল? সেই ইলেকশন যে রিটার্নিং অফিসার, তাকে ফোন দেওয়া। এই রিপোর্টারের কাজ ছিল সেই ইলেকশন কমিশনের ফোন দেওয়া। সে কনভেনিয়েন্টলি এদের কাউকে না ফোন দিয়ে রিপোর্ট করে দিয়েছে। ফলাফল দেরিতে, মানে ভোটের হার কত সেটা দেরিতে কেন বলা হলো সেই প্রশ্নটা ছিল। ফলাফল দেরিতে, ভোটের হার লজিক্যাল। আমরা আগেও বলেছি, আমরা আগেও বলেছি যে ইলেকশনের রেজাল্টটা পুরোপুরি আপনার জানতে একটু সময় নিবে। কারণ এখানে আপনার প্রায় 12 লক্ষ আপনার পোস্টাল ব্যালট পড়েছে। এগুলো তো কাউন্টিং এ একটু সময় লাগে। আপনি ইয়েটা ছিড়বেন, তারপরে এটা কাউন্ট। ভোটের হারের কথা বলছি, সেটা তো সাথে সাথে করার কারণ, এবং এই পোস্টাল ব্যালটের কারণে 1 বা 2টি আসনে রেজাল্টও চেঞ্জ হয়ে গেছে। তো ওই পুরো জিনিসটাকে আনতে যেয়ে আপনারই এখন আপনি মিলিয়ে দেখেন, আমরা তো ইলেকশন কমিশন তো ওপেন, আপনি মিলিয়ে দেখেন যে কোথাও ভুল হলো কিনা। এটা তো আওয়ামী লীগের মতো না যে হঠাৎ করে 28 থেকে 40-এ চলে গেলাম, বা 4 থেকে 28 বানায় ফেললাম, এবং কেউ বলার মতো কেউ নাই। সেটাই তো বানালেন যে না, সেটা আমরা বুঝবো কি করে? সাথে সাথে তো সেটার জন্য আপনার পুরো ইলেকশন পুরো রেজাল্ট গুলো ইজ আউট দেয়ার, আপনারা হিসাব করে দেখেন। এত কিছু হলো, নতুন সরকার হলো, মানে গণভোটও হ্যাঁ জয়যুক্ত হলো, যেটি হবারই কথা ছিল তেমনটাই হলো। কিন্তু তারপরে যেটি আসলে দেখলাম যে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না, এবং ধরেন গণভোটের বিষয়ে যা আছে সেখানে বিএনপির ইশতেহারে তার সাথে সাংঘর্ষিক বিষয় আছে। যেমন উচ্চকক্ষ নিয়ে গণভোটে বলা আছে এটা প্রপোর্শনেট হবে, বিএনপি বলছে আসন ভিত্তিক হবে। এবং ভোটের বিষয়ে পরবর্তীতে কিসের সংস্কার পরিষদ বা কিসের গণভোট অবৈধ ইত্যাদি নানান বিষয়ে কথা শোনা যাচ্ছে। যে প্রশ্নটা আগেও করতাম যে এগুলো করে ভবিষ্যতে কি লাভ হবে, এগুলোর বাস্তবায়ন করা যাবে, এখনো যদি সেই প্রশ্নটাই আসে যে আসলে কি এটার কোনো বাস্তবায়ন হবে, নাকি এটা আসলে গুড ফর নাথিং বা অগুরুত্বপূর্ণ কিছু একটা হলো বা অসডিম্ব টাইপের কিছু একটা হলো। এই বিষয়টা আমি কোনো কিছু অসডিম্ব না, এটা খুবই মিনিংফুল রিফর্ম হয়েছে। আমার মনে হয় যে ইভেনচুয়ালি সবাই
শপথ নিবেন এবং এই প্রত্যেকটা জিনিস যেগুলো এসছে, যেগুলা গণভোটে এটা রাটিফাই হয়েছে, রেফারেন্ডামে যেগুলো সবাই ইয়েস জানিয়েছেন, সেগুলা আমি দৃঢ় বিশ্বাস এটা আমাদের পার্লামেন্ট, আমাদের ইভেন এই যে সংবিধান বাস্তবায়ন পরিষদ যেটা, তারা এটা ইমপ্লিমেন্ট করবেন। তো তারা সবাই হত্যা মামলা বা হত্যা চেষ্টা মামলায় আসামি হয়ে থাকলো, কিন্তু হলো না তো কোনো কিছু। সেটি তো খুবই স্পষ্ট, তারা যে আসলে হত্যা করেন নাই, কিন্তু তারপরে তো এগুলো হলো না। আপনাদের বেলায় হলো, তাদের বেলায় হলো না কেন? আমাদের বেলায় কি হলো? মানে ধরেন এই যে মামলাগুলো তুলে নেওয়া হলো, খুব দ্রুত তদন্ত করে মামলাগুলো মিথ্যা প্রমাণিত হলো এবং তুলে নেওয়া হলো। এটা তো অনেক আগের থেকেই তো বোঝা যাচ্ছিল যে মামলাগুলো হচ্ছে কি যেন 2 নম্বরই পুরোটাই আপনার পলিটিক্যালি মোটিভেটেড মামলা ছিল। আর এই যে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা, এটি খুব সঠিক মামলা ছিল। এখানে তো অনেকগুলো, এটা শুধুমাত্র সাংবাদিকের এখানে নাম নাই, এখানে অনেকগুলো আছে, আর এখানে পুলিশ এখানে বাদী হিসাবে দেয়নি। আপনার কি মনে হয়, আপনি একজন সাংবাদিক হিসাবে আপনি কি মনে করেন, মানে অনেক সাংবাদিকরা দাবি করেছেন, ডেইলি স্টার, প্রথম আলোর সম্পাদক থেকে শুরু করে অনেক সাংবাদিক, বা এই বিষয়ে আন্তর্জাতিক মহল থেকেও বিষয়টা এসেছে যে যারা জেলখানায় আছেন, যে সাংবাদিকরা, তাদের মুক্তির বিষয়ে বা এটি যে একটা ভালো কাজ হচ্ছে না সেই বিষয়ে। আপনি নিজেও একজন সাংবাদিক, আন্তর্জাতিক মানের সাংবাদিক, আপনি নিজেও কি মনে করেন সাংবাদিকরা যে হত্যা মামলা, হত্যা চেষ্টা মামলায় জেলে আছেন, এটি খুব সঠিক ব্যাপার হয়েছে আপনাদের সরকারের সময়? এটা তো ভিকটিমরা করেছে, এটাই সমস্যাটা এখানে। ফলে আমরা ইচ্ছা করলেও এই কেসটাকে ড্রপ করাতে পারি না। সে যদি, আমি যেটা বলেছি, যারা প্রোটেস্ট করতে আসে তার তো একটা নিজস্ব একটা তার ডিমান্ড আছে, সে একটা প্রেশার তৈরি করতে চায়। তো তাকে আপনি কি প্রেশার গ্রুপ বলবেন নাকি মব বলবেন? কারণ মবের একটা বড় জিনিস হচ্ছে যে তাকে চেনা যায় না, এটা বড় গ্রুপ, তাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না ইয়েতে। হ্যাঁ, একটা কিন্তু যেই লোকগুলো এখানে আছে আমি এদেরকে তো চিনছি। তাহলে আপনি তো, তাহলে যে যারা ইয়েতে ছিল, কি যেন শাহবাগে যারা 2013 সালে আন্দোলন করলো, এরা পুরোটাই তো মব ছিল। তাহলে আপনি তো আমরা দেখেছি যে হামলা হলো সেটি মব না প্রেশার গ্রুপ? আবার আপনি এই কথা বলছেন কেন? একটু স্পষ্ট। আমরা বলেছি ওটা মব ছিল। আমাদের ব্যাখ্যা মবের ক্ষেত্রে একদম স্পষ্ট। আপনি মবের, আপনি ডিকশনারিতে যে টার্মটা দেখে এসেন, এখন আপনি শুনছেন যে মব 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 মব, কিন্তু আপনার টার্মটা কি? মব হচ্ছে যেটা এমন একটা ক্রাউড যেটার আসলে একটা কোনো সুনির্দিষ্ট লিডারশিপ নাই, সুনির্দিষ্ট ডিমান্ড নাই, হঠাৎ করে সে একটা আউটবার্স্ট হয়ে